স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। পবিত্র আশুর উপলক্ষে পুরান ঢাকার হোসেনী দালান ইমামবাড়া থেকে বের হয়েছে মহরমের প্রধান তাজিয়া মিছিল। এছাড়াও মোহাম্মদপুর থেকেও বের হয়েছে তাজিয়া মিছিল। আমরা ঢাকা ও ঢাকার বাইরে তাজিয়া মিছিলের খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যাব সহকর্মী শাহ ইমনের কাছে। ইমন, এই মুহূর্তে তাজিয়া মিছিলটি কোথায় আছে আর তাজিয়া মিছিলে অংশ নেওয়া যারা আছেন কি বলছেন, সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। সাথী, ঠিক বেলা 10:30টার দিকে বকশীবাজার পুরান ঢাকার যে মসজিদ থেকে ইমামবাড়া মসজিদ থেকে যে তাজিয়া মিছিলটি বের হয়ে আসে সেই মিছিলটি 10:30টায় রওনা করেছে এবং আমি এখন এই মুহূর্তে আছি উর্দু রুটে। তবে মিছিলের একটি অংশ এখন থেকে 1-2 কিলোমিটার সামনে ইতিমধ্যেই চলে গেছে। আমরা মিছিলের এখন মাঝামাঝি রয়েছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে মিছিল স্রোতের মতো মানুষ এখনো আসছে। আসলে ওই মাথাটি আসলে কয় কিলোমিটার দূরে আছে আমি এখনো বলতে পারছি না, কারণ হচ্ছে আমরা আধা ঘন্টা ধরে মিছিল যাচ্ছে এবং এই মিছিলের মাঝামাঝি আমরা রয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই পবিত্র মহরম মাসের যে 10 তারিখ, এই 10 তারিখে আপনার মুসলিম ধর্মাবলম্বী সারা পৃথিবীর মুসলমান যারা রয়েছে তাদের জন্য একটি অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং আপনার ঘটনাবহুল এবং স্মরণীয় একটি দিন এই 10ই মহরম। যে ইতিহাসের ভাষ্য অনুযায়ী যে ইসলাম ধর্মের যারা অনুসারী রয়েছে তারা এই দিনটিকে খুবই বিষাদময় ঘটনার স্মৃতিবিজড়িত দিন হিসাবে পবিত্র আশুরা হিসাবে পালন করা হয়। তো এই শত শত বছর ধরে এই পুরান ঢাকার বকশীবাজারের এই মসজিদ থেকেও প্রতি বছর এই তাজিয়া মিছিলটি বের হয়। আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার নারী, পুরুষ, শিশু, আবাল বনিতা সবাই এখানে খালি পায়ে এবং শোকের একটি আবহে তারা কালো পোশাক পরিহিত হয়ে এবং তাজিয়া সাজিয়ে এবং হাজার হাজার পতাকা নিয়ে তারা খালি পায়ে প্রদক্ষিণ করছে। এই মুহূর্তে উর্দু রুট ক্রস করে তারা লালবাগ পার হয়ে লালবাগ দিয়ে আজিমপুর হয়ে নিউ মার্কেট হয়ে এটি ধানমন্ডির ঝিকাতলায় গিয়ে এই মিছিলটি মূলত শেষ হওয়ার কথা রয়েছে। তবে মিছিলের একটি অংশ আজিমপুর পৌঁছে গেলেও আরেকটি অংশ এখন পর্যন্ত বকশীবাজারের এই যে ইমামবাড়া মসজিদ রয়েছে তার এখনও এখান থেকে হাজার হাজার লোক পায়ে হেঁটে সামনের দিকে আগাচ্ছে এবং এই মিছিলটি কয়েক কিলোমিটার এলাকা জুড়ে আসলে ছড়িয়ে পড়েছে, কারণ এত বেশি লোক সংখ্যা এবং এত লোকের উপস্থিতি হয়েছে যে এটি কয়েক কিলোমিটার এলাকা পৌঁছে গেছে। তো আমি যদি একটু আপনাকে বলি যে কারবালার প্রান্তরে যে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৌহিত্র ইমাম হোসেন রহমতুল্লাহ যে শাহাদাত বরণের মধ্যে দিয়ে বিশ্বব্যাপী মুসলমানদের কাছে যে এটি একটি শোকাবহ এবং ত্যাগের যে মহিমা এক অনন্য প্রতীক হিসাবে গণ্য করা হয়। তো এই দিনটিকে বিশ্বের মুসলমানরা শোকাবহ দিন হিসাবেই পালন করে আসছে এবং এর অংশ হিসাবে আপনার আমাদের দেশেও এটি শত বছরের ঐতিহ্য এই মিছিলটি বের হয়। সেই মিছিলটি আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ সামনের দিকে এগিয়ে আসছে এবং তাদের বেশিরভাগ কেউ হয়তো বুক চাপড়ে মাতম করছে, কেউ বা খালি পায়ে সামনের দিকে যাচ্ছে, কেউ বা পতাকা হাতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু তাজিয়া প্রতীকী তাজিয়া ঘোড়া সম্বলিত হয়ে তারা মিছিলে সুসজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা যতটুকু জানি যে এই মিছিলটি আপনার আজিমপুর লালবাগ হয়ে নিউ মার্কেট হয়ে ধানমন্ডি ঝিকাতলা গিয়ে শেষ হবে। তো এই বিশেষ দিনটি উপলক্ষে মূলত আপনার আমাদের দেশের ইসলামী ফাউন্ডেশন এবং রাষ্ট্রীয়ভাবে এই দিবসটিকে পালন করা হয়। আজকে আপনি জানেন যে সরকারি ছুটির দিন এবং এই উপলক্ষে মসজিদে মসজিদে দোয়া মাহফিল এবং জাতীয় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানমালাও রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে এবং এই ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলের মধ্য দিয়ে এই আয়োজনটি যেটি বকশীবাজার পুরাতন ঢাকার ইমামবাড়া মসজিদ থেকে বের হয় সেটিও আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রায় 30 মিনিট ধরে মিছিলটি যাচ্ছে এবং এখনও মিছিলের আরেকটি মাথা কত দূর আছে আমরা বলতে পারি না। তবে এই মিছিলটি এখন লালবাগে একটি মাথা লালবাগে অবস্থান করছে এবং আরেকটি আপনার বকশীবাজারে এখনো অবস্থিত। তো এখন মিছিলটি যাচ্ছে, মিছিলটি চলছে। এই ছিল সর্বশেষ এখানকার অবস্থা। সাথী, ধন্যবাদ ইমন। এবার মোহাম্মদপুরে তাজিয়া মিছিলের খবর জানবো সহকর্মী হাসান সাকির কাছ থেকে। হাসান, জানাবেন যে আপনি এই মুহূর্তে মোহাম্মদপুরে তো আছেন, সেখানে তাজিয়া মিছিল কেমন দেখছেন আর ভক্ত অনুরাগীরা কি বলছেন, আর তাজিয়া মিছিল ঘিরে যে ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল তা মানা হচ্ছে কিনা সব মিলিয়ে। জি সাথী, আপনি যেমনটি
আসলে আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে। এখানে যে মিছিলটিতে আমি রয়েছি এই মিছিলটি মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে শুরু হয়ে কিন্তু এই মিছিলটি এখন তেজগাঁও নাখালপাড়ার দিকে গিয়ে শেষ করবেন তারা। এখানকার মুসল্লিরা যেটি বলছে যে আশুরার যে মহামান্বিত ত্যাগ, সেই ত্যাগের মহিমায় কিন্তু তারা উদ্ভাসিত হয়ে এই মুসলিম বিশ্বের বর্তমান যে এক বিশৃঙ্খল পরিস্থিতি সেটির ত্যাগ করে একটা মুসলিম বিশ্বের ঐক্যের ডাক তারা দিচ্ছেন। তারা বলছেন যেমনটি যে কারবালার প্রান্তরে হুসাইন যেভাবে শহীদ হয়েছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় নাতি যেভাবে শহীদ হয়েছেন, সেই বিশ্বাসঘাতকতা, সেই সাহসিকতার যে একটা মূর্ত প্রতীক ইমাম হুসাইন, সেই ইমাম হুসাইনকে স্মরণেই তারা আজকের এই তাজিয়া মিছিলটি বের করেছে। তারা এই মিছিল থেকে যেমনটি বলছে যে মুসলিম বিশ্ব যেন একটা ঐক্যের মধ্যে এসে দাঁড়ায়, তারা যেমনটি বলছে এই মিছিল থেকে তারা বার্তা দিতে চাইতেছে যে চাচ্ছে যে মুসলিম বিশ্ব যেন ঐক্য গড়ে তুলতে পারে। এবং তারা যেমনটি বলছে যে আসলে সারা বিশ্বে এখন যেভাবে মুসলিমদের উপরে অন্যায় অবিচার হচ্ছে, সেই সাথে ইসরায়েলে ফিলিস্তিনিতে যে মুসলিমদের নিধন চলছে সেই গণহত্যার প্রতিবাদেও কিন্তু তারা ফিলিস্তিনের পতাকা নিয়ে এই মিছিলে হাজির হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়ার মধ্যে গিয়ে যুদ্ধ করেছিল সেই ঘোড়ার প্রতীক কিন্তু তারা সাজিয়েছেন এবং একই সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জানাজার দৃশ্য সেটিই কিন্তু তারা ফুটিয়ে তুলেছেন। এবং এখানে মুসল্লিরা যেটা বলছেন যে শুধুমাত্র পুরুষ মুসল্লিরাই নয়, আমাদের মা বোনেরাও কিন্তু রাস্তায় এসে বের হয়েছে। সারা বিশ্বের মুসলিম ঐক্যের একটা ডাক তারা দিচ্ছে, একটা বার্তা তারা দিচ্ছে এই মিছিল থেকে। এবং মিছিলটিকে কিন্তু একেবারে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এই মিছিলের সামনে এবং পিছনে দুই দিকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একেবারে কড়া নিরাপত্তা। আপনার প্রান্তরের যে ত্যাগ, যে সাহসের মহিমা, সেটিকে পুঁজি করে কিন্তু সেটিকে মুসলিম বিশ্বের একবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে মুসলিম বিশ্ব যেন একটা ঐক্যের মধ্যে থাকে, এমনটি তারা এই মিছিল থেকে বার্তা দিচ্ছেন। সাথী, ধন্যবাদ সাকিব। আমরা এতক্ষণ রাজধানীর পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের খবর জানছিলাম। এবার ঢাকার বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রাম ও খুলনার সহকর্মীরা। প্রথমে যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, জানাবেন এই মুহূর্তে তাজিয়া মিছিলটি কোথায় আছে, কি বলছেন অংশগ্রহণকারীরা, নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক নির্দেশনা সব মিলিয়ে? আমরা এখন আছি চট্টগ্রামের সদরঘাটের ইমামবাড়ায় এবং এখান থেকেই মূলত কিছুক্ষণ পরেই পবিত্র আশুরার যে তাজিয়া মিছিল সেটি বের হবে। এখন মূলত চলছে মার্সিয়া, অর্থাৎ এটি শোকগীতি। কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের যে শহীদ হওয়ার যে ঘটনা সেটির আলোকেই মূলত বর্ণনা করছেন এখানকার যিনি হুজ্জাতুল মাওলানা আমজাদ হোসেন। তিনি এখানকার যারা মুসল্লিরা এসছেন, ভক্ত অনুসারীরা এসছেন, তাদের উদ্দেশ্যে সে কারবালার হৃদয় বিদারক ঘটনাটি আসলে বর্ণনা করছেন। এবং এখান থেকেই তারা বলছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের জন্য যে ত্যাগ তিতিক্ষা করেছেন, তার সেই পদাঙ্ক অনুসরণ করে তার দহিত্র ইমাম হুসাইন যে কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন, সেই হৃদয় বিদারক ঘটনাটি মূলত তারা এখান থেকে বর্ণনা করছেন। এবং এই ঘটনার মধ্য দিয়ে মূলত ইসলামের যে শিক্ষা, ত্যাগের যে শিক্ষা, সেটি তারা বলছেন যে নিতে হবে। এবং পাশাপাশি সারা বিশ্বে মুসলিমদের উপর যে নির্যাতন নিপীড়ন হচ্ছে সেটির কথাই মূলত তারা বলছেন। আমরা ছোট করে একটু কথা বলে দিতে চাই সদরঘাট ইমামবাড়ার যিনি প্রধান আছেন, আপনার কাছে একটু জানতে চাই আজকের দিনের শিক্ষাটা যদি একটু ছোট করে বলেন। আজকের দিনের শিক্ষা হচ্ছে সংক্ষেপে যে কোনো জালিমকে গ্রহণ করা যাবে না, জালিমের বিরুদ্ধে এবং ঐক্যবদ্ধ হয়ে মানবতার পক্ষে। এখানে কোনো ধরনের আপনার লেভেল স্টিকারের ব্যাপার না, আমরা সবাই মুসলমান, প্রথমত মানবতা, আমাদেরকে মানবতা এবং জুলুমের বিরুদ্ধে আমাদেরকে এই কারবালা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ধন্যবাদ। এবং আমরা কথা বলছিলাম, আমরা এখন দেখছি যে ইমাম হুসাইনের যে প্রতীকী কফিন সেটি তারা নিয়ে বের হচ্ছেন এবং একটু পরেই চট্টগ্রামের নিউ মার্কেট, জিপিও সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক তারা প্রদক্ষিণ করবেন। এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারবালার প্রান্তরের বিভিন্ন স্মৃতিফলক চিহ্নিত বিভিন্ন জিনিস তারা এখানে নিয়েছেন। যদিও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশনা ছিল যে ভারী অস্ত্রসহ
তেমন কিছু আসলে বহন করা যাবে না, সেই নির্দেশনা মেনেই তারা এখান থেকে তাজিয়া মিছিলটি আসলে বের করছেন এবং নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার মধ্য দিয়ে আসলে এটি শেষ হবে। তো সব মিলিয়ে যেটি বলা চলে যে মিছিলটি এখন বের হচ্ছে এবং নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে এবং এখানে হাজার হাজার মুসল্লিরা আসলে অংশ নেবে। তো এখান থেকে মূলত ইসলামের শিক্ষা নেওয়ার তারা কথা বলছেন, ত্যাগের কথা বলছেন এবং এর মধ্য দিয়ে ইসলামের যে জীবনদশা সেটি সর্বত্র ছড়িয়ে দেওয়ার কথা তারা কিন্তু বলছেন। তো সব মিলে এই ছিল খবরাখবর। পরবর্তীতে নিশ্চয়ই আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। ধন্যবাদ মুজিব। এবার খুলনার খবর জানবো সহকর্মী আমিরুল ইসলামের কাছ থেকে। আমিরুল, জানাবেন যে তাজিয়া মিছিলের খবর, যারা অংশ নিয়েছেন কি বলছেন, এছাড়াও শোকাবহ ও তাৎপর্যপূর্ণ দিবসটি কিভাবে পালন করছে খুলনাবাসী? বলা যায় যে ধর্মীয় ভাব গর্জনের মধ্য দিয়ে যে শোকাবহ তাৎপর্য যে আশুরা, সে আশুরা নানা আয়োজনে খুলনায় উদযাপিত হচ্ছে, পালিত হচ্ছে। কারণ এখানটায় যে থাকছে যে সকাল থেকে যে মাতনের যে মিছিলটা, তাজিয়া মিছিল, সেটা কিন্তু সকাল থেকে যে আলতাপল নিলেন যে ইমামবাড়া যে ইয়ে রয়েছে সেখান থেকে বের হয়েছে এবং এখানটায় নগরীর যে বিভিন্ন স্থান থেকে যে ঘুরে এখন কিন্তু হাদিস পার্ক অবস্থান করছেন এবং এখানটায় যে শোকের যে মাতন যেটা, সেটা মাতন রোজ চলছে এবং বলা যায় যে ইমাম হুসাইনের যে প্রতীকী কফিন, সে কফিন নিয়ে যে ভক্তবিন্দু যে শোকের মাতন মেতে উঠেছে বলা যায়। এবং কথা বলবো এখানে রয়েছেন আসলে কিভাবে স্মরণ করছেন ইমাম হুসাইনকে আজকের এই দিনটাতে। আচ্ছা, আজকের দিনে মূলত যে উৎসবটা সেটা হচ্ছে আপনার ইমাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৈত্য ইমাম হুসেন আজকের দিনে কারবালার মাঠে শহীদ হয়েছিলেন। তিনি আজকে ইয়াজিদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অপারেশন লোকদের পক্ষে যে যুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধের পরিণতিতেই আজ ইসলাম এতদূর এগিয়ে এসেছে। আপনার রিসেন্টলি জেনেছেন যে ইরান যেমন হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে অ্যাগ্রেসিভলি আক্রমণ করতে পেরেছে। এই যুদ্ধের প্রেরণা মূলত আজকের দিন থেকে এসেছিল। আজকের দিনের মূল প্রতিপাদ্যই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সত্যের জয়। আজকের দিনের মূল প্রতিপাদ্যই হচ্ছে যে কোনোভাবেই অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করা যাবে না। আজকের দিনে মূলত হচ্ছে শুধুমাত্র একটি দিবস নেই, আজকের দিনের মাধ্যমে ইসলাম নতুনভাবে পুনর্জীবিত লাভ করেছে। তো আজকের দিনের তাৎপর্যকে আমরা যদি এইভাবে ধারণ করতে পারি, আজকের দিনে মূলত আমরা ওই শোককেই স্মরণ করছি। আজকের দিনে আমরা শুধু শিয়া সম্প্রদায় না, আজকে আমরা বলবো যে ইসলামের একটা খুবই গুরুত্বপূর্ণ দিন, কারণ যেটা আমরা বললাম যে ইসলাম আজকের দিনের মাধ্যমেই পুনর্জীবিত হয়েছে আর কি। আলটিমেটলি তো ওই জিনিসটাকে আমরা চেষ্টা করছি স্মরণ করার মাধ্যমে এই প্রেরণাকে, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণাকে সামনের দিকে ধরে নিয়ে যে সম্মত করতে আর কি ব্যাপারটাকে। ধন্যবাদ আপনারা। আসলে এই যে কতটা মানা হচ্ছে নির্দেশনা, তাজিয়া মিছিলে প্রশাসন কত মানছেন আপনারা? আমরা প্রশাসনের সব কথাই মানছি। প্রশাসন যেগুলো নিষেধ করছে, ছুরি বা আপনার চাকু ব্যবহার, সেগুলো বন্ধ না করে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করতেছি এবং ইমাম হোসেনের কারবালার শাহাদাতের কথাকে স্মরণ করে নোয়া মার্সিয়ার মাধ্যমে তাকে স্মরণ করতেছি এবং আমরা যেগুলো প্রশাসন আমাদেরকে নিষেধ করছে আমরা সেই কাজ থেকে বিরত আছি। প্রশাসনের সকল কথা আমরা মেনে চলছি এবং প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে। এর জন্য বাংলাদেশ সরকার সহ প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে যে মাতনটা কেমন চলছে কিভাবে পালন করছে এবং যেটা বলছেন যে বিশেষ করে যে এখানে যে ভক্তবৃন্দ যারা, তারা কিন্তু যে তাজিয়া মিছিলের মাধ্যমে যে ইমাম হুসাইনকে যে স্মরণ করছে, সেরকমভাবে অনুরূপভাবে যে তার যে নির্দেশনা বা ত্যাগটাকে স্মরণ করছে এবং সেইভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আমিরুল। এই মুহূর্তে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা ও উৎকণ্ঠাও জনগণে রয়েছে। বিএনপির পক্ষ থেকে আমরা যেমন 6টি সংস্কার কমিশনের কার্যক্রম সক্রিয়ভাবে অংশ নিয়েছি, তেমনি ঐকমত্য কমিশনের প্রতিদিনের আলোচনায় আমাদের প্রতিনিধিগণ কার্যকর অংশগ্রহণ করে চলেছেন। বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছার জন্য আমাদের প্রতিনিধিগণ সবাই অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করা এবং অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করেছেন। কিন্তু দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব পেশ করেছেন তার বিপরীত কিংবা নতুন নতুন প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে অনেক সময় অচলাবস্থা সৃষ্টির কারণে কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ঐকমত্য প্রতিষ্ঠার আগ্রহী বলেই আমাদের প্রতিনিধিগণ ধৈর্য ধরে আলোচনা শুনছেন এবং তথ্য প্রমাণ যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছেন। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার
তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য কোনো সরকারকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। ফলে এমন কোনো প্রয়াসে সমর্থন জানানো সংস্কারের মূল উদ্দেশ্যের পরিপন্থী বলে তা থেকে বিরত থাকার অর্থ সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা নয়, বরং এই প্রক্রিয়াকে সহযোগিতা করা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 6টি সংস্কার কমিশনের মধ্যে পুলিশ সংস্কার কমিশনের বিষয় এখন আলোচনায় আছে। তবে ওই কমিশনে আমাদের দলের প্রতিনিধিবৃন্দের কাছে আমরা যতটুকু জেনেছি তাতে র্যাব বিলুপ্তি সহ প্রায় সব বিষয়ই ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে। দুদক সংস্কার কমিশনের কতিপয় ছাড় দিয়ে 47টি সুপারিশের 46টিতে আমরা সম্মতি জানিয়েছি। আমরা যদি স্পেসিফিক কথাগুলো বলছি আজকে আপনাদের সামনে, শুধু 29 নম্বর সুপারিশে আইনের মাধ্যমে করার পরিবর্তে আমরা আদালতের অনুমতি নেয়ার বিদ্যমান বিধান অব্যাহত রাখার কথা বলেছি। আমরা মনে করি এটা না হলে দুদকের কার্যক্রমকে অহেতুক বিলম্বিত করার সুযোগ সৃষ্টি হবে। জনপ্রশাসন সংস্কার কমিশনের 208টি সুপারিশের মধ্যে 187টি প্রস্তাবের সঙ্গে আমরা একমত হয়েছি এবং 5টিতে আংশিক একমত হয়েছি। 5টি সুপারিশে আমরা ভিন্ন মত পোষণ করেছি। 11টি প্রস্তাবে আমরা একমত হতে পারিনি, যেগুলো দেশে প্রদেশ সৃষ্টি, পদোন্নতি ও অন্যান্য প্রশাসনিক অসঙ্গতির বিষয়। উল্লেখযোগ্য যে পদোন্নতির বিষয়ে আপিল বিভাগের রায় কার্যকর রয়েছে। বিচার বিভাগীয় সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 89টি সুপারিশের মধ্যে 62টি সুপারিশে আমরা একমত হয়েছি, 9টিতে আংশিকভাবে একমত হয়েছি, 18টিতে ভিন্ন মত পোষণ করে যুক্তিসহ পরামর্শ দিয়েছি। উল্লেখযোগ্য যে বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ক সকল প্রস্তাবে আমরা একমত হয়েছি। তবে এর কিছু বিষয়ে নির্বাচিত সংসদে আইন প্রণয়ন কিংবা ইতিমধ্যে কোনো অধ্যাদেশ হলে তা সংসদে র্যাটিফাই ও সাংবিধানিক সংশোধনীর প্রয়োজন হবে। নির্বাচনী ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশনের 243টি সুপারিশের মধ্যে 141টিতে আমরা একমত হয়েছি এবং 14টিতে আংশিকভাবে একমত হয়েছি। জুলাই পদযাত্রার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছেন জহুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে। জহুরুল, জানাবেন যে আজ সারাদিন কি কি আয়োজন আছে আর কখন জুলাই পদযাত্রাটি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাবে? জি, আপনাকে জানাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে কিছুক্ষণের মধ্যে কিন্তু এনসিপির পদযাত্রাটি শুরু হবে। আমরা নেতাকর্মীদের সাথে, স্থানীয় নেতাকর্মীদের সাথে জানতে পেরেছি যে তারা বলেছেন যে কিছুক্ষণের মধ্যেই নওগাঁ থেকে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসছেন তারা, এবং শান্তিমোড় এলাকা থেকে কিন্তু এই পদযাত্রাটি শুরু করে একদম নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের সামনে এসে কিন্তু তারা পদযাত্রাটি কিন্তু শেষ করবেন এবং পথসভার মধ্য দিয়ে কিন্তু তারা এই পদযাত্রাটি শেষ করে তারা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিবেন। আমরা এখানকার স্থানীয় নেতা কর্মীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে শান্তি মোড়, বিশ্বরোড মোড় এবং সে সাথে হচ্ছে যে নিমতলা হয়ে এই নবাবগঞ্জ সরকারি কলেজে এসে শেষ হবে। আমরা একটু এখানকার স্থানীয় নেতাদের সাথে কথা বলার চেষ্টা করবো, তাদের এই আজকের যে পদযাত্রা বা এই পথসভার উদ্দেশ্যটা কি, এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। আপনারা তো এখানে কার্যক্রম নিয়েছেন, এই কার্যক্রমের উদ্দেশ্য লক্ষ্যটা কি একটু বলবেন? আসলে আমাদের যেটা কার্যক্রম নেওয়া হয়েছে এটা হচ্ছে যে আমার দেশ গড়তে জুলাই পদযাত্রা। তা আমরা আমাদের জুলাইয়ের 1 বছর পরও এখনো আমরা দেখতে পাচ্ছি আমাদের বিচার বা সংস্কার কোনো কিছুই এখনো দৃশ্যমান হয়নি। এটা আমাদের জন্য বিরাট লজ্জার, এবং আমরা এটা বাস্তবায়ন করার জন্য এবং সব শ্রেণী পেশার মানুষদের, যেরকম জুলাইয়ে মানুষ নেমে এসেছিল, সব শ্রেণী পেশার মানুষ জুলাইয়ে নেমে এসেছিল এবং আমাদের নাহিদ ভাইয়ের নেতৃত্বে জনতার নেতা তিনি হয়েছেন, এবং সেই জন্যে এই নাহিদ ভাই পদযাত্রার মাধ্যমে জনতার কাতারে এসে জনগণকে সাথে নিয়ে তার বিচার এবং সংস্কার এই সরকারের কাছ থেকে আদায় করবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মঞ্চটিতে কিন্তু এনসিপি নেতা কেন্দ্ররা কিন্তু বক্তব্য রাখবেন। এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে।
ধন্যবাদ জহুরুল। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে সাতক্ষীরা জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছি সাতক্ষীরা জেলায়। এখানে জেলার যত সংকট এবং সম্ভাবনা সেগুলো নিয়ে আমরা সারাদিন কথা বলবো এখানকার সাধারণ মানুষের সাথে। এই মুহূর্তে আমরা আছি আশাশুনি উপজেলায়। এই উপজেলার মানুষের সবচেয়ে বড় সংকট এবং সমস্যা সেটি হলো বেড়িবাঁধ ভেঙে যাওয়া, এবং সেই বেড়িবাঁধ ভেঙে গেলে তাদের জীবন একেবারেই সংকটাপন্ন হয়ে ওঠে এবং এখানকার তাদের জন্য এটা একটা আতঙ্কের বিষয়। আমরা এখানে এই এলাকার মানুষজন আছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এই যে বেড়িবাঁধ বৃষ্টির দিনে হলেই আপনাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় যে বেড়িবাঁধ ভেঙে গেলে কী ধরনের সমস্যা হয়, এই বিষয়গুলো নিয়ে একটু যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই আশাশুনি উপজেলাবাসীর পক্ষ থেকে। আজকে যে ডিবিসি চ্যানেল থেকে সাংবাদিক বৃন্দ এসছেন, ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই অন্তরস্থল থেকে। উনি যে প্রশ্ন করেছেন, আসলে 60 দশকের পরে 60 দশকে নির্মিত যে অব দ্য ভেরিবাঁধ আশাশুনি উপজেলায় আমরা জন্মলগ্ন থেকে দেখে আসছি, তার আসলে কোনো প্রতিষ্ঠিত সংস্কার হয়নি। অর্থাৎ যে বোরাক দিয়ে যে সমস্ত সংস্কার করা হয় বাঁধ ভেঙে গেলে, আমরা অতীতে অনেকবার আমাদের নদীর বাঁধ ভেঙে যে অবদার বাঁধ ভেঙে যে এলাকা প্লাবিত হয়েছে, শত শত কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে, মানুষের জীবন চলে গেছে এবং নারী শিশুরা যে আতঙ্কের ভিতরে কষ্টের ভিতরে জীবন অতিবাহিত করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি যে এখানকার নারী শিশু এবং যারা আছেন সবাই একটা আতঙ্কের মধ্যে থাকেন। আমি আরও একজনের সাথে একটু কথা বলতে চাই। এই যে বলছেন যে 60-এর দশক থেকে এই সংকট, তাহলে আপনারা সমাধানটা কেন পান না? ধন্যবাদ ডিবিসি নিউজকে আশাশুনি উপজেলাবাসীর পক্ষ থেকে। আমি এতটুকুই বলতে চাই যে আমরা বিভিন্ন সময় আমাদের অবদা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যেটা দেখছি, যখন আমাদের বেড়িবাঁধগুলো ভেঙে যায় এবং যেখানে ভাঙনের অবস্থা থাকে সেখান থেকে আমরা কাঙ্ক্ষিতভাবে যথাসময়ে সেই উপকারগুলো বা সেই ব্যবস্থাপনাগুলো পাই না, যে কারণে আমাদের এলাকার বিশেষ করে মৎস্য সম্পদের একটা বড় সম্ভাবনা হয়, যেটা আমাদের বৈদেশিক মুদ্রা আর্ন হয় যেখান থেকে। এছাড়া আমাদের অন্যান্য যে ব্যবস্থাপনাগুলো আছে সেগুলোর সাথে এর কোনো টেকসই সমাধান আমরা আসতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলছিলেন যে অবদার জন্য এই সমস্যা হচ্ছে, অর্থাৎ কর্তৃপক্ষ মানে যথাযথ আন্তরিক না। আমি একটু আপনার কাছে আসতে চাই যে কেন এই সমস্যা এবং এটার সমাধান যদি না হয় তাহলে আপনারা কি করবেন? ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে। আমরা আসলে এই সমস্যায় ভুগতেছি দীর্ঘ 60 দশকের মানে পূর্বে থেকে। আমি মনে করি এটা হচ্ছে সম্পূর্ণ পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি। প্রতি বছর বর্ষা মৌসুম আসলেই আমাদের আতঙ্কে থাকতে হয়। প্রতি বছর কোথাও না কোথাও থেকে ভাঙতে হয়। আসলে আমরা চাই মূলত টেকসই বেড়িবাঁধ, কিন্তু এটা বারবার আমরা একাধিকবার মানববন্ধন করেছি, সংবাদ সম্মেলন করেছি স্থানীয়দের পক্ষ থেকে, বা আমরা কয়েক জায়গায় যে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনলাম যে এই সংকটের সমাধান হচ্ছে একটি টেকসই বেড়িবাঁধ, কিন্তু এলাকার মানুষজন বারবার হচ্ছে এই সমস্যা সমাধানের জন্য গিয়েও কর্তৃপক্ষের কাছে আসলে এই সমস্যার সমাধান পাচ্ছেন না, এবং এই সমাধান আসলে কবে হবে সেটিও তারা জানেন না। এই নিয়ে এই এলাকার মানুষের এই যে কষ্ট ভোগান্তি কবে শেষ হবে সেটি নিয়ে এখন একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজকে এই জেলায় আমরা থাকবো এবং আরও মানুষের কি সংকট আছে এবং কি সমস্যার সমাধান কি কর্তৃপক্ষ দেয় সে বিষয় নিয়েও আমরা কথা বলবো।